এটা 20 নম্বর লেকচার কান্টের ফার্স্ট সিরিজের। আমরা শুরু করছি। এখন দেখো, কান্টের অনেক কথাই অ্যাম্বিগুয়াস, মানে ঠিক বোঝা যায় না উনি কি বলছেন। আগে পরের কথা না বুঝলে ঠিক ভালো করে বোঝা যায় না, এটা একটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার। যেমন আমি একটা জায়গায় একটু পড়ছি, দেখো কিরকম অ্যাম্বিগুয়াস কথা লিখেছেন কান্ট। A45, we ordinarily distinguish quite well between that which is essentially attached to the intuition of appearances and is valid for every human sense in general. And second, and that which pertains to them only contingently because it is not valid for the relation of sensibility in general, but only for a particular situation or organization of this or that sense. And thus, one calls the first cognition one that represents the object in itself, and second one only its appearance. তাহলে আমরা দু রকমের রিপ্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য করতে পারি। একরকম রিপ্রেজেন্টেশন যেটা সব রকম আমাদের সেন্সের সঙ্গে যুক্ত থাকে, সেই রিপ্রেজেন্টেশন গুলো, এই রিপ্রেজেন্টেশন গুলোকে আমরা বলবো যে এগুলো মানে এগুলো আমরা মনে করি থিংস ইন দেমসেলভস এর মতো। কিন্তু আরেক রকম রিপ্রেজেন্টেশন আছে কোন পার্টিকুলার সেন্সের সঙ্গে যুক্ত, এই রিপ্রেজেন্টেশন গুলোকে আমরা মনে করি অ্যাপিয়ারেন্স। এই কথাটা বললে কিন্তু দেখো রিপ্রেজেন্টেশন গুলো তো সবই অ্যাপিয়ারেন্স, রিপ্রেজেন্টেশন তো আর কোন থিংস ইন দেমসেলভস এর রিপ্রেজেন্টেশন হয় না। তাহলে এরকম কথা বলছেন কেন যে কিছু রিপ্রেজেন্টেশন থিংস ইন দেমসেলভস এর আর কিছু রিপ্রেজেন্টেশন অ্যাপিয়ারেন্সেস? তাহলে এগুলো, এটা তো একটা কনফিউজিং স্টেটমেন্ট হয়ে গেল। দেখি আগে কি লিখেছেন, এইটুকু পড়লে একেবারে কান্ট যেন সব আগে যা বলছেন পরে যা বলছেন তার সঙ্গে একেবারে ভিন্ন কথা বলছেন। তারপরে বলছেন, সেটা আবার বলে দিলেন, this distinction however is only empirical. এরকম আমরা মনে করি, এমপিরিক্যালি মনে করি, আসলে এটা আসল ডিস্টিংশন নয়, আমরা এটা মনে করি এরকম হয়। তাহলে বোঝো কান্ট কিরকম ধরনের কথা বলেন। একটা বড় ব্যাখ্যা দিলেন যে আমরা এই ডিস্টিংশনটা করি, তারপরে এসে বলছেন যে এটা এমপিরিক্যাল। তাহলে কি ধরনের কথা বললেন? আচ্ছা, আমরা একটু চলে যাই এবার লাফিয়ে অন্যদিকে। আমরা ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক পড়ছিলাম, এখন ট্রান্সেন্ডেন্টাল অ্যানালিটিক আমি একটু লাফিয়ে ছাপিয়ে পড়েছি, কিন্তু একটু আগের কথা বলি আর ফিরে গিয়ে এখন বলার মতন জায়গায় এসছে। এই যে ট্রান্সেন্ডেন্টাল ডক্ট্রিন অফ এলিমেন্টস, তার একটা পার্ট ছিল ট্রান্সেন্ডেন্টাল এস্থেটিক। ট্রান্সেন্ডেন্টাল ডক্ট্রিন অফ এলিমেন্টস এর সেকেন্ড পার্ট হচ্ছে ট্রান্সেন্ডেন্টাল লজিক।
এখন ট্রান্সেন্ডেন্টাল লজিক কি, এটা নিয়ে আমাদের একটু বলতে হবে। আমরা ট্রান্সেন্ডেন্টাল লজিকের কিছু অংশ পড়েছি, কিন্তু ফিরে গিয়ে অংশটা এখন পড়ছি। ট্রান্সেন্ডেন্টাল লজিক জিনিসটা কি? তাহলে ট্রান্সেন্ডেন্টাল লজিক পার্টিকুলারলি কান্ট বলছেন, তাহলে তাকে পার্থক্য করতে হবে যে জেনারেল লজিকের সঙ্গে ট্রান্সেন্ডেন্টাল লজিকের পার্থক্য কি। আর দুটো শব্দ ইউজ করছেন, জেনারেল লজিক আর ট্রান্সেন্ডেন্টাল লজিক। জেনারেল লজিক বুঝতে হবে ওই অ্যারিস্টটলিয়ান লজিক, যেটা ডিডাকটিভ লজিক। অ্যারিস্টটলিয়ান ডিডাকটিভ লজিক, এখানে কিন্তু ইন্ডাকটিভ লজিকের কোনো কথাও হচ্ছে না, একটাও কথা হচ্ছে না, এখানে ডিডাকটিভ লজিকের কথা হচ্ছে। সেই জিনিসটা কি কান্ট মানে বোঝাচ্ছেন? প্রথমত আমাদের জাজমেন্টস নিয়ে বুঝতে হবে। কান্ট জাজমেন্টের জন্য আলাদা কোনো ফ্যাকাল্টি রাখেননি, আন্ডারস্ট্যান্ডিংকেই বলেছেন ফ্যাকাল্টি অফ জাজমেন্ট। কান্টের থার্ড ক্রিটিকটা জাজমেন্ট নিয়ে, কিন্তু এখানে আন্ডারস্ট্যান্ডিংকেই জাজমেন্ট বলছেন, মানে আন্ডারস্ট্যান্ডিংকেই জাজমেন্টের ফ্যাকাল্টি বলছেন। এটা কি ধরনের জিনিস? আমাদের যে এলিমেন্ট গুলো আসে, তোমাদের খেয়াল রাখতে হবে এলিমেন্ট দু রকমের হয়। এক রকমের হয় যে এক রকমের এলিমেন্ট হয় যেগুলো দিয়ে জাজমেন্ট তৈরি হয়, যেমন আমাদের সেই রিপ্রেজেন্টেশন গুলো, মানে আমাদের সেই রিপ্রেজেন্টেশন গুলো যেগুলো আমাদের সেন্সিবিলিটি দিয়ে আসে, সেগুলো হচ্ছে এলিমেন্ট। যেমন স্পেস, টাইম, কালার ইত্যাদি এলিমেন্ট। এগুলো কিন্তু জাজমেন্ট নয়। গ্রাস, এগুলো জাজমেন্ট নয়, কিন্তু জাজমেন্টটা হচ্ছে গ্রাস ইজ গ্রিন, এটা হচ্ছে একটা জাজমেন্ট। এটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে। এখন এই জাজমেন্ট আন্ডারস্ট্যান্ডিং তৈরি করে কিভাবে তৈরি করে, তার প্রসেসটা কান্ট বলবেন, কিন্তু তার আগে বলছেন যে এই জাজমেন্টটা একটা বিশেষ ধর্ম মনের, মন এটা করতে পারে। তার মানে জাজমেন্ট গুলো জগতের বিষয় নয়, এটা মনের বিষয়। এই কথাটা ব্র্যাডলে পরে খুব ভালো করে বলেছেন যে জাজমেন্টটা কি হলো, গ্রাস ইজ গ্রিন। এখন গ্রাস ইজ গ্রিনটা মনের বিষয় নয়, জগতের বিষয় নয়, মনের বিষয়। বা টেবিল ইজ ব্রাউন, দ্য টেবিল ইজ ব্রাউন, এটা কিন্তু মানে মন তৈরি করে। কিভাবে তৈরি করে? আসলে দেখো, এটা একটু ব্র্যাডলে থেকে মানে ধার করে নিচ্ছি, নিয়ে বলছি কথাটা, যে দ্য টেবিল ইজ ব্রাউন। অ্যাকচুয়ালি আমার এক্সপিরিয়েন্সটা ওরকম হয়নি, কান্ট বলেননি কথাটা, ব্র্যাডলে বলেছেন। সেটা হচ্ছে আমার কাছে কিন্তু ব্রাউন টেবিলটাই এসছিল। আমি কি করেছি, আমি
টেবিল থেকে ব্রাউনকে আলাদা করে নিয়ে আবার সেটাকে জুড়েছি ইজ দিয়ে। এই যে ইজটা, এটা পরে রাসেলও বলেছেন, এই ইজটা কিন্তু ওয়ার্ল্ডে নেই। টেবিল ব্রাউন এটা আছে, রাসেল উইটগেনস্টাইন দুজনেই বলেছে, উইটগেনস্টাইন বিশেষ করে বলেছে ইজটা নেই। তাহলে ব্রাউন ওয়াজ ফার্স্ট ডাইভোর্সড ফ্রম দ্য টেবল and then lightly wedded to the table with a be verb. প্রথমে যেন ডিভোর্স হয়ে গেল টেবিলের সাথে, তারপরে সেটাকে হালকা করে টেবিলের সাথে জুড়ে দেওয়া হলো একটা বি ভার্ব দিয়ে। এই জোড়াটা দেখো তেমন ভালো জোড়া লাগলো না আসলে। টেবিল আর মানে যদি তুমি ন্যায় দর্শনে দেখো, টেবিল আর ব্রাউন এটা কিন্তু একসাথে চলে। নীল ঘট, নীল ঘটটা কিন্তু একটা জিনিসকে বোঝায়, যেটা নীল সেটাই ঘট, একটা জিনিসকে বোঝায়। কিন্তু তুমি যখন বলছো টেবিল ইজ ব্রাউন, দেখো দুটো কিরকম আলাদা হয়ে গেছে। টেবিলটা একদিকে পড়ে রয়েছে, ব্রাউনটা একদিকে পড়ে রয়েছে, মাঝে একটা হালকা একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছো ইজ। এই ইজটা দুটো সেন্স হয়, ইজ অফ এক্সিস্টেন্স, আর ইজটা হয় ইজ অফ প্রেডিকেশন। এখানে ইজটা ইজ অফ প্রেডিকেশন। তাহলে জাজমেন্টটা এইভাবে তৈরি হয়। আসল কথাটা হচ্ছে, এবার কান্টে ফিরে আসে, মন জাজমেন্টটা তৈরি করে। জাজমেন্টটা জগতে নেই, বা জাজমেন্টের অনুরূপ কিছু জগতে ওরকম ডাইরেক্টলি পাওয়া যাবে না। টেবিল পাবে, ব্রাউন পাবে, ইজটা পাবে না খুঁজে। আচ্ছা, এটা হলো একটা মনের কন্ট্রিবিউশন। এখন এবার লজিকে আসি। লজিক মেইনলি জাজমেন্ট নিয়ে আলোচনা করে। জেনারেল লজিক, না আগে আরেকটু বলি, এই যে জেনারেল লজিক যেটা, সেটা কিন্তু দুটো মানে জাজমেন্টের দুটো জিনিস নিয়ে আলোচনা করে, যেটা নিয়ে আমরা অনেক আগে মানে আগে আগে অনেকবার বলেছি। সেটা হচ্ছে তার ম্যাটার অ্যান্ড ফর্ম, এই দুটো নিয়ে আলোচনা করে। এখন ম্যাটারটা কোথা থেকে আসে এটা একটা প্রশ্ন, ফর্মটা কোথা থেকে আসে এটা একটা প্রশ্ন, কিন্তু জেনারেল লজিক সেসব নিয়ে আলোচনা করে না। ম্যাটার কোথা থেকে আসছে, ফর্ম কোথা থেকে আসছে, এটা নিয়ে আলোচনা করছে না। জেনারেল লজিক শুধু ফর্ম নিয়ে আলোচনা করে। এখন এই ম্যাটার অ্যান্ড ফর্ম দু রকমের হতে পারে। ম্যাটার হতে পারে এম্পিরিক্যাল, ম্যাটার হতে পারে পিওর।
ফর্ম হতে পারে এম্পিরিক্যাল, ফর্ম হতে পারে পিওর। এখন যে এম্পিরিক্যাল ম্যাটারের ক্ষেত্রে দেখো, আমরা এরকম গ্রিন, গ্রাস, এগুলো সব এম্পিরিক্যাল ম্যাটার, এগুলো অভিজ্ঞতা দিয়ে আসে, এগুলো অভিজ্ঞতা গ্রাহ্য বিষয়। আবার আমার কখন আমি স্পেস নিয়ে কোনো কথা বললাম, সেটা কিন্তু পিওর হয়ে গেল, যদিও সেটা ফর্ম, সেটাকে আমি ম্যাটারে পরিণত করতে পারি। স্পেস নিয়ে, স্পেস ইজ ইনফাইনাইট, এরকম কথা বলতে পারি। এখন লজিক ম্যাটারের এই যে পার্থক্য, এটার সঙ্গে কোনো কনসার্ন রাখে না, এর সঙ্গে একদমই, এটা নিয়ে একদম চিন্তিত নয়। কিন্তু ফর্ম এম্পিরিক্যাল হতে পারে, আবার পিওর হতে পারে। যেমন এস ইজ পি, এই ফর্মটা পিওর ফর্ম, কারণ কোনো কন্টেন্ট নেই, আমি শুধু ফর্মটা নিয়ে আলোচনা করছি। এস ইজ পি, এটা একটা ওয়েল ফর্ম ফর্মুলা, এই ফর্মে যে কোনো ফর্মুলা তুমি গঠন করবে, এস ইজ পি, এটা হয়ে যাবে ওয়েল ফর্ম ফর্মুলা। এখানে ম্যাটার নিয়ে আলোচনা করছি না, কিন্তু এম্পিরিক্যাল কিছু ফর্ম থাকতে পারে। যেমন ধরো আমি বললাম গ্রাস ইজ গ্রিন, তাহলে এটা এম্পিরিক্যাল, কিন্তু তার পিওর ফর্মটা হচ্ছে এস ইজ পি, গ্রাস ইজ গ্রিন, পিওর ফর্মটা এই আকারেই হবে। কিন্তু এর আবার কিছু এম্পিরিক্যাল ফর্ম থাকতে পারে। যেমন আমি বললাম যে প্লান্টস হ্যাভ কালার, এটা একটা জেনারেল ফর্ম, প্লান্টস হ্যাভ কালার, কিন্তু এটা এম্পিরিক্যাল ফর্ম। লজিকের সঙ্গে, জেনারেল লজিকের সঙ্গে এই এম্পিরিক্যাল ফর্মেরও কোনো সম্পর্ক নেই, শুধুমাত্র পিওর ফর্মের সম্পর্ক আছে। আচ্ছা, এবার পরের কথায় আসি। তাহলে পিওর লজিক পিওর ফর্ম নিয়ে আলোচনা করে, ম্যাটার নিয়ে একেবারে আলোচনা করে না। ইট ইজ নট কনসার্ন উইথ ম্যাটার। এখন পিওর লজিকের ক্ষেত্রে ফর্মটা নিয়ে দু রকমের আলোচনা হয়। এটাও কান্ট থেকে বলছি না, কান্টের পরবর্তী লজিশিয়ানদের কথা থেকে বলছি, কিন্তু কান্টে কথাটা লেগে যাবে। একরকম আমরা দু রকম রুলস নিয়ে আলোচনা করি, একরকম হচ্ছে ফরমেশন রুলস, আর একরকম হচ্ছে ট্রান্সফরমেশন রুলস। ফরমেশন রুলস কি? ফরমেশন রুলস হচ্ছে আমি কোন ফর্মুলাগুলোকে ওয়েল ফর্ম ফর্মুলা বলবো, সেটার কিছু রুল আছে। যেমন এস ইজ পি ইজ এ ওয়েল ফর্ম ফর্মুলা, ইফ এস দেন পি ইজ অলসো আ ওয়েল ফর্ম ফর্মুলা, এরকম কিছু রুল আছে।
কিন্তু আবার কিছু রুল আছে যেগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন রুলস। আমি একটা ফর্মুলা থেকে, ওয়েল ফর্ম ফর্মুলা থেকে আর একটা ওয়েল ফর্ম ফর্মুলায় কি করে যাব? দেখো এখানে পিওর স্ট্রাকচার নিয়ে আলোচনা করছে। অল পি ইজ এম, all m is s, therefore all s is p. এটা একটা ভ্যালিড ফর্মুলা। এই ফর্মে তুমি যাকে ফেলে দাও সেটাই ভ্যালিড হবে। ধরো একটা আমি এক্সাম্পল দিয়ে বললাম, সব মানুষ চতুষ্পদ, সব চতুষ্পদ প্রাণী মাংসাশী, তাহলে ভুল হচ্ছে, না ভুল বললাম। সেকেন্ডেরটা হবে সব চতুষ্পদ প্রাণী মাংসাশী, তাহলেই ঠিক হয়ে যাবে। না হবে না, হ্যাঁ বলছি, সব চতুষ্পদ প্রাণী মানুষ, সব মানুষ মাংসাশী হলো না, সব চতুষ্পদ প্রাণী মানুষ, হ্যাঁ সব মাংসাশী প্রাণী চতুষ্পদ, এবার হবে সব চতুষ্পদ প্রাণী মানুষ, সব মানুষ চতুষ্পদ, সুতরাং সব মানুষ মাংসাশী, এটা হবে। স্যার একবার রিপিট করবেন প্লিজ। হ্যাঁ, এটা হচ্ছে সব চতুষ্পদ প্রাণী মানুষ, সব মাংসাশী প্রাণী চতুষ্পদ, সুতরাং সব চতুষ্পদ প্রাণী মানুষ। এইটা দেখো, এখানে ইন্ডিয়ান ফিলসফি আর ওয়েস্টার্ন ফিলসফির একটা পার্থক্য সূচিত হয়। সেই পার্থক্যটা হচ্ছে যে ইন্ডিয়ান ফিলসফিতে আর ওয়েস্টার্ন ফিলসফিতে মানে দুটোর মধ্যে ইন্ডিয়ান ফিলসফিতে কিন্তু ইকোলজিক্যাল ভ্যালিডিটি, দেখা হয় না, মানে দেখা হয় ইন্ডিয়ান ফিলসফিতে ইকোলজিক্যাল ভ্যালিডিটি দেখা হয়, ওয়েস্টার্ন ফিলসফিতে ইকোলজিক্যাল ভ্যালিডিটি মানে ওয়েস্টার্ন লজিকে ইকোলজিক্যাল ভ্যালিডিটি দেখা হয় না। ইকোলজিক্যাল ভ্যালিডিটি মানে কি? বাস্তবের সঙ্গে মেলানো। তোমরা যখন অনুমান করো, স্বার্থানুমান বা পরার্থানুমান, ভারতীয় ন্যায় বা ভারতীয় ন্যায় শাস্ত্রে, সেখানে কিন্তু ওই ইকোলজিক্যাল ভ্যালিডিটিটা দেখা হয়। কোথায় দেখা হয়? উদাহরণে, যেরকম কিছু একটা ঘটেছে, না হলে সেটা ভ্যালিড হবে না আর্গুমেন্টটা। কিন্তু ওয়েস্টার্নে
এরকমটা করা হয় না, ইকোলজিক্যাল ভ্যালিডিটি রাখা হয় না, সেখানে ফর্মাল ভ্যালিডিটি রাখা হয়। এই জন্য যে আর্গুমেন্টটা দেওয়া হলো, দেখো তার কোনো ইকোলজিক্যাল ভ্যালিডিটি নেই, কিন্তু তার ফর্মাল ভ্যালিডিটি আছে। যে আর্গুমেন্টটা দেওয়া হলো সেটা একটা ভ্যালিড আর্গুমেন্ট। স্যার এই আর্গুমেন্টটা কি বারবার হবে? কারণ সবগুলোই তো অল্ভ হয়ে যাচ্ছে, যে এখানে তো কোনো পার্টিকুলার প্রেমিসেস নেই আর কি। মানে ধরুন এই যে ইন্ডাকটিভ লজিকের যে রুল, সেই রুল অনুযায়ী কি এটা হবে, যে যে ইনস্ট্যান্সটা দিয়ে আর্গুমেন্টটা আপনি ফর্ম করলেন? এটা বারবারা ফর্মের, এটা ইন্ডাকটিভ লজিকের নয়, এটা ডিডাকটিভ লজিকের। হ্যাঁ, এটা বারবারা ফর্মের, বারবারা ফর্মে, হ্যাঁ হ্যাঁ। কিন্তু না ডিডাকটিভ স্যার, বারবারাতে কি সমস্ত মানে সমস্ত মানে আগের যে দুটো প্রেমিস, দুটো কি ইউনিভার্সাল থেকে পার্টিকুলার হয়তো? ঠিক এখানে কিন্তু প্রত্যেকটাই তো universal। না, বারবারা ইউনিভার্সাল থেকে পার্টিকুলার হয় না। বারবারা একমাত্র ফর্ম যেখানে তিনটে ইউনিভার্সাল থাকে। আচ্ছা স্যার, আমি একটু মানে রিমাইন্ড করতে পারছিলাম না। ঠিক আছে স্যার, আমি একটু জেনে নিলাম। তিনটে এ আচ্ছা প্রপোজিশন থাকে, আর তিনটে এ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ এবং এটা হ্যাঁ। একমাত্র ফর্ম যেখানে আর কোনো মানে 19টা ফর্মের মধ্যে আর কোনো ফর্মে তিনটে এ প্রপোজিশন ভ্যালিড হতে পাবো না, মানে এটা একটা বৈধ মূর্তি ওই পারে। অনুষ্ঠান। হ্যাঁ, হ্যাঁ এটা একমাত্র ফর্ম যেখানে তিনটে এ প্রপোজিশন একসাথে আসতে পারে, আর কোথাও আসতে পারে না। হ্যাঁ। আচ্ছা, বারবারা ফর্মের কাজে এটা ভ্যালিড, কিন্তু ভ্যালিড হলেও কিরকম অদ্ভুত একটা আর্গুমেন্ট, যেখানে আমরা দেখছি যে এর প্রেমিস গুলো, কনক্লুশন কোনোটাই ট্রু নয়, সবগুলোই ফলস। কিন্তু ডিডাকশনের একটা নিয়ম আছে। ডিডাকশনের বেসিক নিয়মটা হচ্ছে যে প্রেমিস ট্রু কি কনক্লুশন ফলস এটা বড় কনসার্ন নয়। কনসার্নটা হচ্ছে প্রেমিস ট্রু হলে কনক্লুশন ফলস হতে পারবে না, এটাই হচ্ছে নিয়ম। বাকিটা কোনো চিন্তা নেই, প্রেমিস ট্রু হলো কি কনক্লুশন ফলস হলো, don't bother about that. If the premises are true, then the conclusion cannot be false. But if the premises are one or more of the premises are false, then the conclusion can be either way, true or false. যে কোনোটা হতে পারে, এইখানে কোনো অসুবিধা নেই। তাহলে ট্র্যাডিশনাল লজিকের এই বৈশিষ্ট্যগুলো আছে। একটুখানি আমি টেক্সট থেকে মানে পাঠ লাগিয়ে দিই। আমাকে 1 মিনিট সময় দাও। হুম, জেনারেল লজিক বলতে গিয়ে কান্ট বলছেন, our cognition arises from two fundamental sources in the mind, the first of which is the reception of representation. এটা বুঝতেই পারছো কি? প্রথমটা যেটা রিসেপশন, রেপ্রেজেন্টেশনকে রিসিভ করে, সেই জিনিসটা কি? সেটা সেন্সিবিলিটি, আর তো কেউ রিসিভ করতে পারবে না। স্পন্টিনিটি না, হলো না। The receptivity of impression, ইমপ্রেশনকে গ্রহণ করে, রিসিভ করে, প্যাসিভলি রিসিভ করে। The second, the faculty of cognition an object by means of these representations.
স্পন্টিনিটি অফ কনসেপ্টস। তাহলে দু রকমের এখানে থেকে বোঝা যাচ্ছে, দু রকমের জিনিস আসে আমাদের মনের কাছে অবজেক্ট হিসাবে, জাজমেন্ট হিসাবে নয়, অবজেক্ট হিসাবে। একরকম হচ্ছে আসে যেগুলো রিসেপটিভিটি দিয়ে মন সেগুলো গ্রহণ করে। এখানে রিসেপটিভিটি বলতে কার যেটা বোঝাতে চেয়েছেন সেটা হচ্ছে প্যাসিভ। তুমি কিছু ক্ষেত্রে প্যাসিভ রিসেপ্টর, তোমার কিছু করার থাকে না। তোমার কানের কাছে যদি একটা জোরে মিউজিক বাজে, এখানে তোমার কোনো ফ্রিডম নেই, তোমার মিউজিকটা শুনতেই হবে। এই জন্য সাউন্ড নিয়ে এত মানে আইন কানুন ইত্যাদি বানানো হয়েছে, যে আমি কেন বাধ্য হয়ে কিছু শুনবো, বাধ্য হয়ে কিছু দেখবো, বাধ্য হয়ে কিছু পড়বো। এখন দেখা পড়াটা তোমার স্বাধীনতার মধ্যে পড়ে। তুমি চোখ ফিরিয়ে নিলে, তুমি বই পড়লে না, সেটা তোমার ইচ্ছা। কিন্তু সাউন্ডের ক্ষেত্রে অদ্ভুত ব্যাপার। সাউন্ডের ক্ষেত্রে তোমাকে সাউন্ড যদি তোমার কানের কাছে ভেরি বাজানো হয়, তোমার শুনতেই হবে। তোমার কানের কাছে যদি দুমদুমি বাজানো হয়, তোমার শুনতেই হবে। কাজেই তুমি সেখানে কিছু করতে পারবে না। এবার এটাকে এক্সটেন্ড করি দেখার ক্ষেত্রে। তোমার যদি চোখ খোলা থাকে, তাহলে তোমার সামনে যেটা দেখানো হবে তুমি সেটা দেখতে বাধ্য। হ্যাঁ, তুমি চোখ পরে সরিয়ে নিতে পারো, সেটা তোমার অপছন্দের দৃশ্য হতে পারে, তুমি চোখ সরিয়ে নিতে পারো। কিন্তু প্রথমে আমি যখন দেখাবো তোমায়, তোমার চোখ খোলা থাকলে তুমি সেটা দেখতে বাধ্য। তাহলে এই যে দেখা, শোনা, স্পর্শ, ঠান্ডা লাগলে, ঠান্ডা ওয়েদার ঠান্ডা হলে তোমার ঠান্ডা লাগতে বাধ্য, মানে ঠান্ডার অনুভূতি হতে বাধ্য। গরমের অনুভূতি হবে না। আবার যখন গরম ওয়েদার, তখন গরমের অনুভূতি হতে বাধ্য, ঠান্ডার অনুভূতি হবে না। তাহলে এই যে দেখা, শোনা, এগুলো মানে আমাদের এই যে ইন্দ্রিয়গুলোর ক্ষেত্রে আমরা বাধ্য। এমনকি অন্তরিন্দ্রিয়ের ক্ষেত্রেও, সুখ হলে তোমার দুঃখের অনুভূতি হবে না, দুঃখ হলে সুখের অনুভূতি হবে না, এটা আমরা বাধ্য। তো সেখানে মনটা হচ্ছে প্যাসিভ রিসেপ্টর, প্যাসিভ ভাবে রিসিভ করে। এখানে মনের কোনো কর্তৃত্ব নেই। এখানে কর্তৃত্ব কথাটা একটা বিশেষ অর্থে ব্যবহার করছি আমি। কর্তৃত্ব অর্থে কিছু করা, কনসাসলি করা তা নয়। যেমন ধরো, তোমার কিডনি, তোমার হার্ট, তোমার লাং করে, কিছু করে, তাই তুমি সুস্থ আছো। এবং আমরা ডাক্তারের কাছে কখন যাই? যখন এগুলো কিছু করা বন্ধ করে বা কমিয়ে দেয়, বাড়িয়ে দেয়, তখন ডাক্তারের কাছে যাই। তাহলে এর মধ্যে কিছু কর্তৃত্ব আছে। এখন এই কর্তৃত্বটা কিন্তু সচেতন নয়। হার্টটা সচেতন ভাবে ভাবে যে আমি ব্লাড পাম্প করি, এরকম ঘটনাটা হয় না।
তাহলে কি অচৈতন্য? অচৈতন্য হলে তো কাজ করতো না, সেরকমও নয়। এটা স্পন্টেনিয়াস, এটা একটা মেশিনের মতো কাজ করে। এটা একটা মেশিনের মতন কাজ করে। অচেতন জিনিস তো কোনো কাজ করে না। এটা একটা চেতন জিনিস, কিন্তু একটা মেশিনের মতন কাজ করে। ঠিক যেমন একটা ছাপাখানায় যে একটা কাগজ এসে পড়ে, অমনি একটা ছাপ পড়ে যায় তার উপর, এইরকম ভাবে কাজ করে। তাহলে দুটো জিনিস পেলাম আমরা এখান থেকে, এতগুলো কথার মধ্যে থেকে। একটা হলো যেটা সেন্সিবিলিটি, সেটা প্যাসিভ, ইনঅ্যাক্টিভ। কিন্তু আন্ডারস্ট্যান্ডিং অ্যাক্টিভ না হলেও প্যাসিভও নয়, স্পন্টেনিয়াস। আন্ডারস্ট্যান্ডিং স্পন্টেনিয়াস। তুমি যখন জাজমেন্ট তৈরি করো, তখন তুমি ভেবে তৈরি করো না যে এবার টেবিল, তারপরে বসাই একটা ইজ, তারপর বসাই ব্রাউন। জাজমেন্টটা স্পন্টেনিয়াসলি তোমার মাইন্ডে ফর্ম হয়ে যায়। কিংবা তুমি এটা কনসাসলি ভাবো না যে, যে আমি টেবিলটাকে সাবস্টেন্স বলি এবং ব্রাউনটাকে তার অ্যাট্রিবিউট বলি। কিন্তু তুমি ভাবো, স্পন্টেনিয়াসলি ভাবো না। মানে অ্যাক্টিভলি ভাবো না, স্পন্টেনিয়াসলি ভাবো। এই কথাটা কান্ট এখানে এই কথাটাই কান্টের প্রতিপাদ্য। এবং কিভাবে প্রেজেন্ট করছে তোমরা একটু খেয়াল করে দেখো, যে অবজেক্ট ইজ গিভেন টু আস। ওই বারবার বলছি, কান্ট হিউম্যান সাইকোলজি করছেন না। কি করে বুঝবো করছেন না? এই সব জায়গা থেকে বুঝবো যে অবজেক্ট ইজ গিভেন টু আস। অবজেক্টটা আমাদের কাছে গিভেন। গিভেন মানে সেটা ওই লজিক্যাল পজিটিভিস্টদের সেন্সে গিভেন এরকম নয়। অবজেক্টটা গিভেন মানে কি, আমি অবজেক্টিভ মোডে বললাম না, আমি সাবজেক্টিভ মোডে বললাম। যেন অবজেক্টটা আমার কাছে এসে পৌঁছেছে, কোথা থেকে এসছে আমি জানি না। যদি হিউম্যান মোডে বলতাম তাহলে কি বলতাম, আমার আগে সেন্সেশন হলো, তারপর ইমপ্রেশন হলো, তারপরে কারণ সেসব কথাই বলছেন, কিন্তু সেসব কথাগুলো একটু ট্রান্সেন্ডেন্ট উল্টো দিক থেকে বলছেন। যে আমার অবজেক্টটা গিভেন, তার থেকে আমি বুঝি ওইটা হলো, কিন্তু ওইটা হলো। স্যার, হ্যাঁ, এই গিভেনটা কি ফেনোমেনোলজিক্যাল সেন্স? শুনতে পেলাম না। এই গিভেনটা কি ফেনোমেনোলজিক্যাল সেন্সে? একদম নয়। হ্যাঁ, অবশ্য না, বলাটা একটু ভুল হলো। যারা ফেনোমেনোলজি করবেন তারা কান্টকে ওইদিকে ইন্টারপ্রেট করবেন। দাঁড়া, একটুখানি দাঁড়া, 1 মিনিট।
হ্যাঁ, এখন গিভেনটা কিন্তু মানে আমরা যেভাবে পড়ছি, আমরা মানে ফিনোমেনোলজিক্যাল ইন্টারপ্রিটেশন দিকে যাচ্ছি না, একদমই ঢুকিনি। সেটার একটা ইন্টারপ্রিটেশন আছে, কিন্তু গিভেনটাকে আমরা ওই সেন্সে ধরছি না, এখানে ফিনোমেনোলজি একদম আনছি না। গিভেনটা মানে হচ্ছে আমাদের কাছে এসে প্রেজেন্টেড হয়েছে, হতে পারে সেটা ফিনোমেনোলজিক্যাল সেন্সে হয়েছে, হতে পারে অন্য সেন্সে হয়েছে, কিন্তু আমার কাছে প্রেজেন্টেড হয়েছে জিনিসটা। ফিনোমেনোলজিক্যালি প্রেজেন্টেড হতে পারে, উল্টো দিকে হিউম্যান সেন্সে প্রেজেন্টেড হতে পারে। আগে সেন্সেশন হলে কান্টের ঝোঁকটা যেন হিউম্যান দিকে অনেকটা, কাজে ওটা কিভাবে প্রেজেন্টেড হলো সেই কথাটা আমরা যাচ্ছি না, এটা প্রেজেন্টেড হয়েছে। দেখো, এটা প্রেজেন্টেড হয়েছে, এটা ধরে নিলে তারপরে প্রশ্নটা ওঠে এটা কিভাবে প্রেজেন্টেড হলো। সেই প্রশ্নটা পরে ওঠে। তো এই প্রশ্নটা পরে ওঠে, এটা কিভাবে প্রেজেন্টেড হলো, এটা ফিনোমেনোলজিক্যালি প্রেজেন্টেড হলো নাকি এটা এমপিরিসিস্ট সেন্সে প্রেজেন্টেড হলো, সেই প্রশ্নটা পরে ওঠে। কান্ট সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, কিন্তু কান্টের কাছে এই উত্তরটা হবে ট্রান্সেন্ডেন্টাল উত্তর। কারণ ট্রান্সেন্ডেন্টাল কেন না, আমি ওই প্রেজেন্টেশনটা কোন মোডে এসছে সেটাকে আমি আগে থেকে ধরে নিচ্ছি না, বরং আমি ধরে নিচ্ছি প্রেজেন্টেশনটা এসছে, গিভেনটা পেয়ে গেছি। এইবার প্রশ্ন হচ্ছে গিভেনটা পেতে গেলে আমার কি কন্ডিশন ফুলফিল করতে হয়, তাহলে সেই কন্ডিশনটা পরে আসে। ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবার পরের পয়েন্ট, যে আমাদের এরকম দু রকমের অবজেক্টিভ রিপ্রেজেন্টেশন হয় এবং সেটা দুটো ফ্যাকাল্টি থেকে হয়। দু রকমের অবজেক্টের রিপ্রেজেন্টেশন হয় এবং মানে অবজেক্টের দু রকম রিপ্রেজেন্টেশন হয় এবং দুটো ফ্যাকাল্টি থেকে হয়। এবং এই রিপ্রেজেন্টেশন হলে তারপরেই জাজমেন্ট হবে। প্রথম প্রকার রিপ্রেজেন্টেশনটাকে আমরা বলি এম্পিরিক্যাল, যদিও তার একটা পার্ট পিওর, ওই স্পেস টাইমের পার্টটা পিওর। সেকেন্ড টাইপ অফ রিপ্রেজেন্টেশন, সেগুলোকে বলি আমরা, এই রিপ্রেজেন্টেশন গুলোকে বলি আমরা কনসেপ্টস বা ক্যাটেগরিজ, বিশেষ করে কনসেপ্টস। একটা পার্ট পিওর, এরও একটা পার্ট। ওই স্যার একটু ইন্টারাপ্ট করছি স্যার, ওই সেন্সেই তো ট্রান্সেন্ডেন্টাল স্পেস টাইমটা, যেহেতু যখন এমপিরিক্যাল ওয়ার্ল্ডে যখন সেন্সেশন হচ্ছে মানে গিভেন হচ্ছে, সেই সেন্সে তো ওইটা কনসেন্টটা সেন্সটা ট্রান্সেন্ডেন্টাল তো হচ্ছে তো স্পেস টাইমটার জন্যই তো, না কারণ না, স্পেস টাইম ছাড়া কোনো কিছু গিভেন হবে না। স্পেস টাইমটা মানে স্পেস টাইমটা নিজেরাই গিভেন। আচ্ছা, স্পেসকে আমি কিন্তু কিভাবে জানি? আপনারাই তো, কিন্তু আপনারাই তো। হ্যাঁ, আপনার জিনিস তো গিভেন হয়, হুম আমার কনসেপ্ট গুলো গিভেন, হুম। কিন্তু আপনারাই, আচ্ছা আচ্ছা। মানে কনসেপ্ট গুলো গিভেন, ক্যাটেগরিজ গুলো গিভেন, ক্যাটেগরিজ গুলো তো গিভেন কিন্তু আপনারাই। হুম হুম ঠিক তেমনি স্পেস টাইম আর গিভেন, বাট আপনারাই। হুম। কিন্তু এখানে ট্রান্সেন্ডেন্টাল সেন্সটা এই অর্থে আসছে না। আচ্ছা স্যার, এখানে তখন যখন যখন সেন্সিবিলিটির ক্ষেত্রে ট্রান্সেন্ডেন্টাল শব্দটা অ্যাপ্লিকেবল হচ্ছে, তখন সেন্সটা কি সেন্স অ্যাপ্লিকেবল হচ্ছে স্যার? ওই জায়গাটা পরিষ্কার হলো না তাহলে। সেন্সিবিলিটির ক্ষেত্রে ট্রান্সেন্ডেন্টাল শব্দটা কান্ট কোথাও অ্যাপ্লাই করেননি। এখন ট্রান্সেন্ডেন্টাল শব্দটা উনি স্পেস টাইমের ক্ষেত্রে অ্যাপ্লাই করেছেন। হুম
যে কিন্তু অবজেক্ট রিসেপটিভিটির ক্ষেত্রে যখন মানে হিউম্যান সেন্স থেকে বা লজিক্যাল পজিটিভিস্টদের সেন্স থেকে যখন কনসিয়াস সেন্সটা আলাদা হবে, অবজেক্ট যখন গিভেন হচ্ছে তখন তো সেটা ট্রান্সেন্ডেন্টাল সেন্সে ইউজড হবে। তাহলে সেই সেন্সে ট্রান্সেন্ডেন্টালটা কিভাবে অ্যাপ্লিকেবল হবে? ট্রান্সেন্ডেন্টালের একটাই এখানে অর্থ করছেন কান্ট, হুম। যে আমরা প্রি কন্ডিশনস অফ কগনিশন, প্রি কন্ডিশন অফ কগনিশন। এটা হচ্ছে সেখানে স্পেস টাইম থাকতেও পারে, তার সঙ্গে এডিশনাল কিছু থাকতে পারে। মানে স্পেস টাইম ইটসেলফ তো একটা কন্ডিশন। অ্যাডিশনাল কি পাচ্ছ তুমি আর? মানে কনসেপ্ট ক্যাটাগরিজ গুলো সেগুলো তো সেন্সিবিলিটির বিষয় নয়, সেগুলো পার্টিকুলার নয়, সেগুলো জেনারেল। হ্যাঁ। দু রকমের মধ্যে কান্ট পার্থক্য করেছেন, পার্টিকুলার আর জেনারেল। তো আচ্ছা। কনসেপ্ট গুলো তো পার্টিকুলার নয়, জেনারেল। স্পেস টাইম পার্টিকুলার, তাহলে ওগুলো একটা গ্রুপে আর এটা একটা গ্রুপে, দুটো গ্রুপ তো আলাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম। তো ট্রান্সেন্ডেন্টাল হতে গেলে প্রি কন্ডিশন অফ কগনিশন, সেটা স্পেস হুম। টাইমও প্রি কন্ডিশন অফ কগনিশন, ক্যাটেগরি গুলো প্রি কন্ডিশন অফ কগনিশন। এটা হ্যাঁ, বুঝবো হ্যাঁ। কি করে? আমার যখন গিভেন আসবে তখন আমি গিভেন না এলে তার কিছু বুঝতে পারবো না। এই জন্য বলছেন অল আওয়ার নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্স। গিভেনটা না এলে কিন্তু আমি আর বুঝতে পারবো না যে কোনটা প্রি কন্ডিশন কোনটা প্রি কন্ডিশন নয়। আচ্ছা। আমি গিভেন এলে বুঝতে পারবো এই গিভেনটা কি করে আসতে পারে, এই গিভেনটা আসার কি কি উপায় আছে, তখন আমি বুঝতে পারবো। কিন্তু গিভেনটা যতক্ষণ না আসছে ততক্ষণ তো আমি কিছুই বুঝতে পারবো না যে কিসের কি। কিন্তু গিভেন এলে আমি বুঝতে পারবো এটা আসতে গেলে কি কি কন্ডিশন লাগে। আচ্ছা। তাহলে এই অর্থে ট্রান্সেন্ডেন্টাল। এই প্রি কন্ডিশন অফ কগনিশন সেন্সে ট্রান্সেন্ডেন্টাল হ্যাঁ, গিভেনের ক্ষেত্রে। হ্যাঁ, কন্ডিশনস অফ কগনিশন এই অর্থে এই 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 কন্ডিশনটা সবসময় ধরে রাখতে হবে যে কন্ডিশন অফ কগনিশন, এই অর্থে প্রি কন্ডিশন অফ কগনিশন এই অর্থে ধরে রাখতে হবে। প্রি কন্ডিশনটা আমি কিন্তু প্রি বুঝতে পারবো না, আগে থেকে বুঝতে পারবো না। হ্যাঁ, মানে যখন অবজেক্টের সঙ্গে হিউম্যান মাইন্ডের কানেক্টিভিটি হবে তখনই সেটা বোঝা যাবে, আদারওয়াইজ তখন নয়। বোঝা যাবে যে, তখন আমি চিন্তা করতে পারবো যে প্রি কন্ডিশনটা কি ছিল। তাহলে এটা সবসময় ব্যাক ক্যালকুলেশনের মতো। ব্যাক ক্যালকুলেশনের মতো। আমি একটা বাড়িতে একটা বাজার থেকে কেউ সবজি নিয়ে এলো, বা কেউ আমার ঘরে একটা সবজি নিয়ে এলো, তখন আমি প্রি কন্ডিশনটা ভাবছি, যদি এটা এম্পিরিক্যাল আপনারা তবু বোঝানোর জন্য বলছি, যে ভাবছি এই সবজিটার জন্য নিশ্চয়ই কোনো একটা গাছ ছিল, লতা পাতা ছিল, কিছু একটা ছিল যাতে এই সবজিটা হয়েছে, নাহলে তো এটা হতে পারতো না। তাহলে সেটা হয়েছে, তাহলে আরো প্রি কন্ডিশন কি, সেখানে জমি ছিল, কিছু মাটি ছিল, কিংবা টব ছিল, কিছু একটা ছিল। আরো প্রি কন্ডিশন কি, সেখানে জল ছিল। আমি এগুলো কিন্তু ব্যাক ক্যালকুলেশন করছি। আমি সবজিটা দেখে, ফলটা দেখে আমি ব্যাক ক্যালকুলেশন করছি। আর হিউম্যান ক্যালকুলেশনটা হচ্ছে আমি গাছটা দেখে, গাছটা বড় হচ্ছে, তাতে ফল ফলছে, এরকম দেখে দেখে আমি যাচ্ছি, এদিক থেকে যাচ্ছি। আর এখান থেকে হচ্ছে আমি একই জিনিস করছি, কিন্তু একই জিনিস করছি উল্টো দিক থেকে। আমি ফলটা দেখে উল্টো দিকে যাচ্ছি। আমি সবজি দেখে গাছে যাচ্ছি, গাছ দেখে মাটিতে যাচ্ছি, মাটি থেকে জলে যাচ্ছি, ভিজে যাচ্ছি, এরকম যাচ্ছি, আমি উল্টো দিকে যাচ্ছি। তাহলে ক্যালকুলেশনের মেথোডোলজিটা পুরো আলাদা, উল্টো। কিন্তু ক্যালকুলেশনের রেজাল্টটা হয়তো অনেকটা কাছাকাছি। আমি ওই সেন্সেশনের কথা বলছি, আমি ওই গিভেনের কথা বলছি, আমি ওরকম কথা বলছি, কিন্তু আসলে ক্যালকুলেশনের মেথডটা পুরো আলাদা। এখানে মেথডের পার্থক্য। আরেকটু এগোবো? হ্যাঁ স্যার, এই জায়গাটা বলছিলেন এটা কমপ্লিট করিনি। কোন জায়গাটা একটু আরেকবার বলো। এই যে অবজেক্টের দুরকম রিপ্রেজেন্টেশন হয় এবং দুরকম ফ্যাকাল্টি থেকে হয়, এই দুরকম ফ্যাকাল্টির রিপ্রেজেন্টেশন
তারপর বলুন না যে সেন্সিবিলিটি একটা আর আন্ডারস্ট্যান্ডিং একটা। হ্যাঁ, তো তারপর আপনি আরো কিছু বলতে চাইছিলেন সেটা হচ্ছে একটা দিয়ে পার্টিকুলারকে ধরা যায়, সেটা হচ্ছে সেন্সিবিলিটি। আর একটা দিয়ে জেনারেলিটিকে ধরা যায়, সেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং। দুটো ফ্যাকাল্টি দু রকমের কাজ করে, তাদের বিষয় ব্যবস্থা আলাদা, মানে তাদের বিষয়গুলো আলাদা ধরনের। আন্ডারস্ট্যান্ডিং পার্টিকুলারিটিকে ধরতে পারবে না, সেন্সিবিলিটি জেনারেলিটিকে ধরতে পারবে না। তাহলে দুটো একদম দু রকমের কাজ। দ্বিতীয় কথা, আন্ডারস্ট্যান্ডিং এর আরেকটা কাজ হচ্ছে বাইন্ডিং, তোমাদের আগেই বলেছিলাম বাইন্ডিং এর কাজ, জোরে। তৃতীয় কথা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর আরেকটা কাজ হচ্ছে ইট ইজ দ্য ফ্যাকাল্টি অফ জাজমেন্টস, জাজমেন্ট তৈরি করে। কিন্তু আগের কথায় ফিরে যাই, আমরা যেটা পার্থক্য করতে বসেছিলাম সেটা জেনারেল লজিক আর ট্রান্সেন্ডেন্টাল লজিকের। পার্থক্যটা কি? জেনারেল লজিকে কোনো কন্টেন্ট থাকে না, মানে কোনো ম্যাটার থাকে না। দ্বিতীয় পয়েন্ট কি, জেনারেল লজিক শুধুমাত্র পিওর ইউনিভার্সাল ফর্মস অফ আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করে। পিওর ইউনিভার্সাল ফর্ম নিয়ে কাজ করে। এই ইউনিভার্সাল কথাটার মানে কি, সব হিউম্যান বিইংস এর কাছে, এই জন্য এখানে বলি স্পেসিফিক, কারণ সব হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং নিয়ে কাজ করে। এই ফর্মগুলো সব হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং এর ওপর অ্যাপ্লিকেবল হয়। এখন হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং যদি না থাকতো, তাহলে কি হতো? এই ফর্মগুলো থাকতো না। এইবারে এতদূর বলা হয়ে গেল। এইবারে ট্রান্সেন্ডেন্টাল লজিক কি করে? ট্রান্সেন্ডেন্টাল লজিকও ফর্ম নিয়ে আলোচনা করে। কিন্তু শুধুমাত্র ইউনিভার্সাল ফর্মস নিয়ে আলোচনা করে না। ফর্মস অফ মাইন্ড নিয়ে আলোচনা, অন্য একটু ভাবে বলি, শুধু ফর্মস নিয়ে আলোচনা করে না, এর ভিতরে কন্টেন্ট আছে, মানে ম্যাটার আছে। কিন্তু এই ম্যাটারটা কেন ট্রান্সেন্ডেন্টাল? কারণ এই ম্যাটারটা ট্রান্সেন্ডেন্টাল হচ্ছে ম্যাটার আছে। যেমন ভারতীয় ন্যায় ম্যাটার আছে, এই জন্য এটাকে বলা হয় মেটেরিয়াল লজিক। এমনি ট্রান্সেন্ডেন্টাল লজিকে ম্যাটার আছে, কিন্তু তাকে মেটেরিয়াল লজিক বলা হয় না। তার কারণ হচ্ছে এর যে ম্যাটারটা থাকে, সেই ম্যাটারটা হচ্ছে পিওর ম্যাটার। পিওর ম্যাটার বলতে কি বোঝায়? ম্যাটার যেগুলো মাইন্ডের ভেতর থেকে আসে। এক মিনিট, আমি টেক্সটটা দেখি।
এখানে দেখো এই যে ম্যাটারটা নিয়ে আলোচনা করে, এই ম্যাটারটা আসে কিন্তু মাইন্ডের ভেতর থেকেই, এই জন্য পিওর। তুমি যখন ক্যাটেগরিজ গুলো নিয়ে আলোচনা করছো তখন তোমার ম্যাটার গুলো মাইন্ডের ভেতর থেকেই আসছে, ম্যাটার গুলো মাইন্ডের ভেতরের জিনিস, সেই জন্য এগুলো ফর্মাল ক্যাটেগরিজ, এগুলো পিওর ফর্ম নয়। পিওর ফর্ম হলে, শুধু পিওর ফর্ম হলে ফর্মাল লজিকেই আলোচনা করা হতো, জেনারেল লজিকেই আলোচনা করা হতো। এগুলো আসে মাইন্ডের স্ট্রাকচার অনুসারে। মাইন্ডের স্ট্রাকচার কি সেই অনুসারে এই ম্যাটার গুলো ডিসাইডেড হয়। তাহলে ফর্মাল লজিক আর জেনারেল লজিকের মধ্যে পার্থক্য কি দাঁড়ালো? জেনারেল লজিকে মানে জেনারেল লজিকে কোনো ম্যাটার নিয়ে আলোচনা করা হয় না, পিওর ফর্ম নিয়ে আলোচনা করা হয়। মেটেরিয়াল মানে ট্রান্সেন্ডেন্টাল লজিকে ফর্ম নিয়ে এবং ম্যাটার নিয়েও আলোচনা করা হয়, কিন্তু যে ম্যাটারটা নিয়ে আলোচনা করা হয় সেই ম্যাটারটা পিওর, অর্থাৎ মাইন্ডের স্ট্রাকচারের ওপর সেই ম্যাটারটা ডিপেন্ড করে। যেমন মাইন্ডের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তোমার ক্যাটেগরি গুলো কি হবে, মাইন্ডের স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে তোমার মানে ফর্মস অফ সেন্সিবিলিটি কি হবে। ফর্মস অফ সেন্সিবিলিটির তুমি দুটো ফর্ম ছাড়া আর কোনো ফর্ম খুঁজে পাবে না, ইউনিভার্সাল ফর্ম। সেন্সিবিলিটি আসতে গেলে তোমার স্পেস টাইমের মধ্যে দিয়ে আসতে হবে। ঠিক তেমনি তোমার তোমার যে কোনো এক্সপিরিয়েন্স হতে গেলে সেটা 12টা ক্যাটেগরিজ এর মধ্যে দিয়ে আসতে হবে। এখন এই যে ট্রান্সেন্ডেন্টাল ডক্ট্রিন অফ এলিমেন্টস, তার দুটো, অন্যভাবে ভাগ করলে তার দুটো ভাগ আছে। এলিমেন্টস মানে বিষয়বস্তু, দুটো ভাগ আছে। যে একটা ভাগ হলো অবজেক্টস, সেটা একরকমের জিনিস। আরেকটা ভাগ হলো প্রিন্সিপালস। দেখো ফ্যাকাল্টি অফ আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যেটার মধ্যে দিয়ে অবজেক্টস আসে, রুলস আসে, থটস আসে, প্রিন্সিপালস আসে। আবার বলছি, অবজেক্টস আসে, রুলস আসে, থটস আসে, প্রিন্সিপালস আসে আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে দিয়ে। সেন্সিবিলিটির মধ্যে দিয়ে ম্যাটার আর ফর্ম আসে, রুলস থট এগুলো কিন্তু আসে না। তাহলে এলিমেন্টের মধ্যেও আবার দু রকমের ভাগ করি। একদিকে রাখি হচ্ছে ম্যাটার, যার মধ্যে পড়বে ইনটুইশন আর কনসেপ্ট, এটা ম্যাটারের মধ্যে চলে যাবে, ইনটুইশন এন্ড কনসেপ্ট। আর ফর্মের মধ্যে কি কি আসবে? ফর্মের মধ্যে রুলস, জাজমেন্টস, এগুলো আসবে ফর্মের মধ্যে। ইভেন ক্যাটেগরিজ গুলো ফর্মের মধ্যে,
কিন্তু ক্যাটেগরিজ গুলো কখনো কখনো ম্যাটার হয়ে যেতে পারে। আমি ক্যাটেগরি সম্পর্কে যখন কোনো জাজমেন্ট পাস করি তখন ক্যাটেগরি গুলো ম্যাটার হয়ে যায়। কান্ট এই জায়গাটা খুব একটু অ্যাম্বিগুয়াস বা একটু ভেগ, যে ক্যাটেগরিজ গুলো কি করে ম্যাটার হয়। জায়গায় জায়গায় বলছেন ম্যাটার শুধুমাত্র ওই গিভেন দিয়েই হবে। এটা কান্টের ফিলোসফির সঙ্গে এই ইন্টারপ্রিটেশনটা যায় বেশি ভালো করে। আবার কোথাও কোথাও বলছেন যে ক্যাটেগরিজ গুলোও হতে পারে। এই ইন্টারপ্রিটেশনটা আবার কান্টের সঙ্গে খুব ভালো যায় না। তাহলে কান্টের সঙ্গে যেটা বেশি ভালো যায় সেই অংশটা নিয়েই চলি, যে ম্যাটার গুলো গিভেন দিয়েই হবে। মানে ম্যাটার গুলো আসবে সেন্সিবিলিটি থেকে, ক্যাটেগরিজ গুলো ম্যাটার হতে পারে না। হ্যাঁ, এখানেই থামছি, তোমরা বলো, প্রশ্ন বলো। স্যার তাহলে এক্ষুনি যে বলা হলো যে মানে যেটা বললেন কান্টের সাথে ভালো যায় না, যে ক্যাটেগরি গুলি সম্বন্ধে জাজমেন্ট তৈরি করলে সেগুলি তখন ম্যাটার হয়ে যায়। তাহলে এই ব্যাপারটা কি কান্ট কোনোভাবেই সাপোর্ট করছেন না? আর মানে এখানে আমরা যে এটা যে শিখলাম তাহলে এটা কিভাবে কানেক্ট করব? দেখো, এখানে আমি তোমাদের এটা বললাম অলরেডি যে এই জায়গাটা কান্ট একটু ভেগ, মানে একটু ভেগ, মানে অস্পষ্ট। যে এই জায়গাটা সত্যি করে কি করে কানেক্ট করব। ধরো আমি বললাম যে ক্যাটেগরিজ আর ইউনিভার্সাল, কিংবা বললাম মানে কজালিটি ইজ এ ইউনিভার্সাল ক্যাটেগরি। তো এটা আমি যখন বলছি তখন আমি তো ক্যাটেগরিজ গুলোকে আমাদের সাধারণ বুদ্ধিতে বোঝায় মেটেরিয়াল হিসাবে ধরছি, কিন্তু সেটা কান্ট বলতে চাইছেন না। কান্ট বলছেন, কান্ট এমন এমন কথা বলেছেন জায়গায় জায়গায়, যে জ্ঞানের ক্ষেত্রে সেন্সিবিলিটি এবং আন্ডারস্ট্যান্ডিং, মানে যেগুলো মেইনলি জ্ঞান, সেগুলোর ক্ষেত্রে সেন্সিবিলিটি আন্ডারস্ট্যান্ডিং দুটোরই কন্ট্রিবিউশন লাগে। সেখানে আরো একটা প্রশ্ন হয়, এই জায়গাগুলো প্রশ্নের জায়গা, আমি খুব স্পষ্ট করে উত্তর দিতে পারছি না এই মুহূর্তে, কিন্তু প্রশ্নের জায়গাটা তো প্রশ্নের জায়গা থেকেই যায়, যে তাহলে ম্যাথমেটিক্সে কি হবে। ম্যাথমেটিক্সের ক্ষেত্রে তো সেন্সিবিলিটি থাকে না। তার একটা উত্তর দেবে, ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও সেন্সিবিলিটি থাকে, টাইম থাকে। টাইম থাকে, টাইমের ইনটুইশন থাকে, সেই জন্য ম্যাথমেটিক্সের সেন্সিবিলিটির কন্ট্রিবিউশন আছে। কিন্তু তারপরে যখন জিজ্ঞাসা করা হবে পিওর ফর্মের ক্ষেত্রে কি হবে, পিওর ক্যাটেগরিজ এর ক্ষেত্রে কি হবে, সেটা নিয়ে আমি যখন জাজমেন্ট করছি, কোনো পিওর ক্যাটেগরিজ এর উপর জাজমেন্ট করছি, সেই জাজমেন্টটার কি হবে, সেখানে কান্টের উত্তর কি সেটা কিন্তু তার বইতে স্পষ্ট নয়, আমাদের স্পেকুলেট করতে হবে। কারণ কান্ট অন্য জায়গায় বলে এসছেন যে এই রাস্তাটা মেরে রেখেছেন, আমরা যদি বলি সেটা নিয়েও ওরকম, সেটাও ম্যাটার হয়ে যেতে পারে। সেটা বলার একটা অসুবিধা হচ্ছে, অন্য জায়গায় বলেছেন যে মানে সেন্সিবিলিটি আর আন্ডারস্ট্যান্ডিং এর যৌথ উদ্যোগ ছাড়া কোনো জ্ঞান হতে পারে না। সেখানে সেন্সিবিলিটির কি এলিমেন্ট থাকে, একটা এলিমেন্ট থাকে সেকেন্ডারিলি, সেটা হচ্ছে যে তুমি সেন্সিবিলিটি, তুমি আন্ডারস্ট্যান্ডিং এর ক্যাটেগরি গুলোকে বুঝতেই পারবে না যদি না তোমার কোনো ইনটুইশন হয়। উনি বলেছেন অল নলেজ বিগিনস উইথ এক্সপিরিয়েন্স,
কাজে সেন্সিবল এক্সপিরিয়েন্স না হলে তুমি বুঝতেই পারবে না, কিন্তু সেকেন্ডারি সেটা জাজমেন্টের ভেতরে আসছে না, তুমি খেয়াল করে দেখো। কাজে এই জায়গাটা কান্টের মধ্যে কিন্তু যথেষ্ট অ্যাম্বিগুইটি রয়েছে, এবং আমার কাছে এই মুহূর্তে কোনো রেডিমেড উত্তর নেই তোমার প্রশ্নের। তোমার কাছে কোনো থাকলে তুমি বলো। না স্যার, আমার কাছে তো নেই। কান্টের ফিলোসফিতে যে কোনো সমস্যা নেই সেটা তো বলা যাবে না, কারণ কোনো ফিলোসফি এমন নয় যাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা মোটামুটি বুঝতে চেষ্টা করছি যে কান্ট কি বলতে চেষ্টা করছেন, কি বলতে চাইছেন, কিন্তু সমস্যাগুলো তো আছে, এই জায়গাগুলো তো সমস্যার জায়গা সত্যি করে। স্যার যখন বলা হচ্ছে যে অল নলেজ বিগিনস উইথ সেন্স এক্সপিরিয়েন্স, তখন তো অবজেক্টিভ নলেজের কথা বলা হচ্ছে। আর আপনি যখন আন্ডারস্ট্যান্ডিং, যখন পিওর ক্যাটাগরিজ দিয়ে যখন আমি জাজমেন্ট ফর্ম করছি, সেটা তো অবজেক্টিভ নলেজ নয়। তাহলে কিরকম নলেজ? তো ফর্মস দিয়েই যদি নলেজ হয়, যদি সেরকম কোনো একটা জাজমেন্ট ফর্ম করা যায়, সেখানে তো কোনো কন্টেন্টই থাকছে না, মানে যে বস্তু জগতের কোনো উপাত্ত তো সেখানে থাকছে না। তা বলে উপাত্ত থাকছে না এটা কি করে বলছো? ফর্মটাই উপাত্ত হয়ে যেতে পারে। না, 7 + 5 = 12। 7ও বস্তু জগতে নেই, 5ও নেই, 12ও নেই। তাদের কনসেপ্ট গুলো ডেভেলপ করার জন্য আমি নিয়েছি, হয়তো কনসেপ্ট গুলো ডেভেলপ করার জন্য এক্সপিরিয়েন্সের সাহায্য নিয়েছি, কিন্তু এইগুলো তো এম্পিরিক্যালি কোনোটাই নিইনি। এম্পিরিক্যালি নিইনি, কিন্তু কান্ট তো এরকম কথা বলছেন না যে এম্পিরিক্যালি নিইনি বলে সেগুলো জগতে নেই, এই কথাটা তো কান্ট কোথাও বলছেন না। তাহলে তো তার পুরো সিস্টেমটাই উড়ে যাবে। কোনো সিস্টেমটার মধ্যে এম্পিরিক্যাল এলিমেন্টটা তো নগণ্য, তার তো ট্রান্সেন্ডেন্টাল এলিমেন্টটাই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তিনি যদি বলে দেন যে এম্পিরিক্যাল এলিমেন্ট ছাড়া আমি কিছু মানবো না, তাহলে তো তার ফিলোসফিটা পুরোটাই উড়ে যাবে। না মানে স্যার, ওই যে ফার্স্ট সেন্টেন্সটা পিওর রিজনের, যে অল নলেজ বিগিনস উইথ সেন্স এক্সপিরিয়েন্স, এইটা সেন্স এক্সপিরিয়েন্স বলেননি, বলেছেন উইথ এক্সপিরিয়েন্স। উইথ এক্সপিরিয়েন্স, হ্যাঁ। তো এই এক্সপিরিয়েন্স মানে এটা তো অবজেক্টিভ নলেজের সম্পর্কে, বস্তু মানে জগতের জ্ঞান সংক্রান্ত প্রশ্ন। আর যেটা আপনি এখনই বলার চেষ্টা করছেন, সেটা বলছেন যে শুধুমাত্র পিওর না, ক্যাটাগরি দিয়ে। বস্তু জগতের জ্ঞান সম্পর্কে নয়, এক্সপিরিয়েন্স মানে বস্তু জগতের জ্ঞান সম্পর্কে নয় শুধুমাত্র। আচ্ছা, আর বিগিনস উইথ এক্সপিরিয়েন্স অ্যান্ড নলেজ অ্যারাইজেস ফ্রম এক্সপিরিয়েন্স, দুটোর মধ্যে কান্ট তো পার্থক্য করেছেন, নিজেই স্পষ্ট পার্থক্য করেছেন। হুম 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 বিগিনস উইথ এক্সপিরিয়েন্স আমরা প্রথমেই শুরু করেছিলাম। বিগিনস উইথ এক্সপিরিয়েন্স, যেটা থেকে তোমার শুরু হয় সেটাই হুম তোমার সবটা নয়। তুমি একটা হুম যাত্রা শুরু করেছো, তোমার হুম যাত্রা শুরু হয়েছে যাদবপুর থেকে। হুম এবার হুম যাত্রা শুরু হয়েছে যাদবপুর থেকে, তার মানে তুমি যাদবপুরেই রয়ে গেলে যাত্রাতে, সেটা তো তার মানেই নয়। হুম তুমি তো যাদবপুরের যাত্রাতে তুমি তো অনেক পথ অতিক্রম করেছো। আর তুমি দিল্লি চলে গেছো, তো তুমি অনেক পথ অতিক্রম করেছো। তাই তো। কারণ এখানে বলছেন এক্সপিরিয়েন্স না হলে কোনো জ্ঞান হবে না। এটা খুব একটা সামান্য কথা, হুম এক্সপিরিয়েন্স না হলে কোনো জ্ঞান হবে না, মানে আমার এই জ্ঞানটা জ্ঞানটা কি স্যার? এই জ্ঞানটা কি সংক্রান্ত? এটা তো বস্তু জগতের বিষয় সংক্রান্ত কোন জ্ঞান। না, কোনো জ্ঞানই হবে না। মানে এইখানে জ্ঞান বলতে কি সমস্ত জ্ঞানকে ইনক্লুড করছে? দেখো, আমি যদি বলি আমি টিভি সুইচটা অন না করলে টিভি দেখা যাবে না, হুম, তার মানে কি তুমি এটা বুঝে নেবে যে টিভি দেখা মানে হচ্ছে আহ, মানে কি বহু আর ওই সাস বহু সিরিয়াল এটাই দেখা? তুমি তো এটা ধরবে না। হুম, যেটা বস্তু, তাহলে ওটা বস্তু জগতের জ্ঞান বলতে হবে। কোনো জ্ঞান বলেছেন, কোনো জ্ঞান হবে না। বস্তু জগৎ হোক, কোনো জগৎ হোক, কিছু জ্ঞান হবে না, এটা বলেছেন। আমি টিভি স্টার্ট করা মানেই যে আমি সাসবহু সিরিয়াল দেখবো, সেটা তো নয়। আমি বললাম টিভি চালু না করলে কোনো
কিছু দেখা যাবে না। তার মানে সাজবহুর সিরিয়াল দেখা যাবে না শুধু, এটা তো তার মানে হয় না। এবং নিজেই পরে বলছেন, it doesn't follow that all knowledge arise out of experience. নিজেই বলছেন। তার মানে এটা নয় যে সব জ্ঞানী এক্সপিরিয়েন্স থেকে উৎপন্ন হয়, এটা তো নিজেই বলে দিয়েছেন স্পষ্ট করে। তাহলে স্যার এটা কান্টের এমবিগুইটি, মানে কান্টের ambiguity নয়, যেমন অ্যাম্বিগুইটি নয় হচ্ছে তোমার কোনো যাত্রাই শুরু হবে না যদি না তুমি যাদবপুর থেকে যাত্রা শুরু করো। তুমি যেহেতু যাদবপুরে থাকো, হ্যাঁ, কোনো যাত্রাই শুরু হবে না তুমি যাদবপুর থেকে যদি না যাত্রা শুরু করো। কিন্তু এর থেকে এটা বলা যায় না তোমার সব যাত্রাই যাদবপুর থেকে উৎপন্ন, তা হতে পারে না। কারণ তুমি কাশিতে গিয়ে কিছুদিন ছিলে, তারপর কাশি গিয়ে কিছুদিন ছিলে, তারপরে আবার যাত্রা কিছুদিন শুরু হলো কাশির থেকে, গিয়ে দিল্লি পৌঁছালে, তো এরকম তোমার যাত্রা অন্যখান থেকেও হতে পারে। কিন্তু তোমার যাত্রাটা শুরু হবে না যদি না তুমি যাদবপুর থেকে যাত্রা শুরু করো। স্যার হ্যাঁ, স্যার বলছি ম্যাথমেটিক্স এর জায়গাটা আরেকবার একটু ক্লিয়ার করবেন। ওই যে ম্যাথমেটিক্স এর সেন্সিবিলিটি কোথায়, তিনি সেখানে এবার কান্ট উত্তরে টাইমের কথা বলছেন, যে টাইম আছে তো সেই রেসপেক্টে এখানে টাইমটা তো সেন্সিবিলিটি দিয়ে আসে। হ্যাঁ, না এবারে আমার যেটা যেটা প্রশ্ন জাগছে সেটা হচ্ছে যে টাইমের এখানে অ্যাপ্লিকেশনটা কিভাবে হচ্ছে, যে কোনো এই ম্যাথামেটিক্স ব্যাপারটা দেখতে গেলে এটা তো মানে এক ভাষায় বলতে গেলে সেটাকে প্রত্যেকটি সংখ্যা বা রিয়ালিটি অফ ম্যাথামেটিক্স, এটাকে ভার্চুয়াল রিয়ালিটি বলা হয়। তো সেই জায়গা থেকে দেখতে গেলে এখানে টাইমটাকে কিভাবে ধরবো, বুঝবো কিভাবে, অ্যাপ্লাই কোথায় হচ্ছে? কান্ট এটাকে ভার্চুয়াল রিয়েলিটি বলেন না, মানে উনি কি বলছেন সেটা একটু জানতে চাইছি। রিয়েলিটি বলেন এটাকে, উনি এটাকে রিয়েলিটি বলেন। এবং রিয়েলিটি হচ্ছে কনসেপ্ট, মানে কি বলবো, ফর্মাল রিয়েলিটি। ফর্মাল রিয়েলিটি মানে হচ্ছে ওই ফর্মাল নয় যে অর্থে কোয়াইনেরা বলবেন। ফর্মাল রিয়েলিটি মানে হচ্ছে কনসেপচুয়াল রিয়েলিটি। আচ্ছা, এটা হচ্ছে আমার একটা মেন্টাল ফর্ম। টাইমটা হচ্ছে আমার একটা মেন্টাল ফর্ম। আর সংখ্যাটা কি? সংখ্যাটা হচ্ছে সাকসেশন অফ টাইম, ওয়ান দেন টু। এই ওয়ান দেন টু এটা তুমি স্পেস দিয়ে পাবে না, স্পেসে দেন এটা আসে না। স্পেনে সিমালটিনিটি আছে, দুটো পাশাপাশি আছে, ওয়ান টু পাশাপাশি আছে। আমার বাড়ি তোমার বাড়ি, আমরা প্রতিবেশী, পাশাপাশি রয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু যে মানে টাইমের ক্ষেত্রে যেটা হবে বা সংখ্যার ক্ষেত্রে যেটা হবে, যে তুমি আগে ক্লাস নিলে, আমি পরে ক্লাস নিলাম, তাহলে টাইমে দুটো জিনিস আছে। টাইমে সিমালটেনিটি আছে, নেই তা নয়। তুমি আর আমি একই সঙ্গে ক্লাস নিলাম, একই ক্লাসে নিতে পারি, পাশাপাশি ক্লাসও নিতে পারি। কিন্তু কি হবে আরেকটা জিনিস, আরেকটা কন্ডিশন কি, যে তুমি আগে ক্লাস নিলে, আমি পরে ক্লাস নিলাম। কান্ট বলছেন যেখানে সিমালটেনিটি আছে সেখানে টু এর কনসেপ্ট আসে না। টাইমে সাকসেশনে টু এর কনসেপ্ট পাই আমরা। সাকসেশন, সাকসেসিভ। কারণ যদি সিমালটেনিয়াস হয় তাহলে তুমি এটাকে ওয়ান বলতে পারো, ওটাকে ওয়ান বলতে পারো। টাইমের ক্ষেত্রে সেটা বলতে পারবে না। একটাকে ওয়ান বলো, আরেকটাকে টু বলো, উল্টো দিক থেকে হবে না। এটা কেন? এটা সাকসেশনের জন্য হয়। সিমালটেনিয়াসলি তুমিও ক্লাস নিয়েছো, আমিও ক্লাস নিয়েছি, একই সঙ্গে ক্লাস নিয়েছি,
আমার ক্লাসটাকে 1 নাম্বার দাও, তোমার ক্লাসটাকে 2 নাম্বার দাও, বা তোমার ক্লাসটাকে 1 নাম্বার দাও, আমার ক্লাসটাকে 2 নাম্বার দাও, একই রেজাল্ট। হুম কিন্তু 1 2 এই নাম্বারটা তখনই আসবে যখন সাকসেশন হবে। তুমি আগে ক্লাস নিয়েছো, আমি পরে ক্লাস নিয়েছি, তুমি তুমি 1 আমি 2। স্যার কান্ট এই ম্যাথামেটিক্সের নলেজ বলবো না, সংখ্যা যে শিখি আমরা, সেই শেখার বিষয়টাকে তিনি কি এম্পিরিক্যাল বলবেন কোনোভাবে? না, এম্পিরিক্যাল এড লাগে, এম্পিরিক্যাল এড লাগে। অনেক সময় আপনারাই জিনিস শিখতে গেলেও এম্পিরিক্যাল এড লাগে। যেমন আমি হাতে গুনে গুনে, আমি হুম। হাতে গুনে গুনে, আঙুল গুনে গুনে আমি 1 2 3 4 শিখেছি। হুম হুম। কিন্তু না, আমি তুমি ভাবো, যখন আমি 10,99,000 আর 5,08,727 একে যোগ করি, তখন আঙুল গুনে গুনে করো না, সম্ভব? সে তো অত আঙুল তোমার নেই, কাজে তুমি আমি ওই তোমার। দিকটা ভাবছি না স্যার। হ্যাঁ, আমি ভাবছিলাম যে এই যে সাকসেশনের দিক থেকে 1 আসে দেন 2 আসে, এই জায়গাটা যখন বললেন তখন আমার জাস্ট একবার মনে হলো এক্ষেত্রে যখন মানে প্রারম্ভিক শিক্ষার দিকটা আসে সেই জায়গায় কি এটা কোথাও ওই ন্যায়ের অপেক্ষা বুদ্ধির মতো কি হয় ব্যাপারটা, যে এক শিখে ওই একের বোধ না থাকলে, একের জ্ঞান না থাকলে 2 শেখা যাবে না, মানে ওই দ্বিত্বর বোধ আসবে না, এরকম ভাবে কি সাকসেশনে আসে? না, ন্যায়টা পুরো এম্পিরিক্যাল ব্যাপার। আচ্ছা। আর কান্টের ব্যাপারটা ট্রান্সেন্ডেন্টাল। মানে ন্যায় এরকম ন্যায়, মানে কথা বলবেন না, ন্যায় নৈয়ায়িক এই কথাটা বলবেন না যে ওটা আমার মানে প্রত্যক্ষ হয় না। হুম একের প্রত্যক্ষ হয়, হুম কিন্তু কান্টের কাছে 1 2 এর প্রত্যক্ষ হয় না, এটা ট্রান্সেন্ডেন্টাল। আমরা সাকসেশনে যেহেতু সেন্স হয়, সেহেতু সাকসেশন থেকে আমরা ব্যাক ক্যালকুলেশন করে বুঝি যে এখান থেকে আমার একটা সংখ্যার বোধ হয়েছে। তাহলে 1 2 মানে এরকম, মানে 1 2 আমি পার্থক্য করতে পারি, 1 আগে 2 পরে। কি করে পারি? এটা টেম্পোরাল সাকসেশন ছাড়া হয় না, কারণ আগে পরে এটা স্পেসে আসবে না, হুম স্পেসে সিমালটেনিয়াস। আগে পরে আসতে পারে কোন একটা থার্ড রেফারেন্সের ক্ষেত্রে, আসতে পারে যে ওই ল্যাম্প পোস্টটার কাছে, তোমার বাড়িটা কাছে, আমার বাড়িটা দূরে, কাছে দূরে হতে পারে, কিন্তু এই আগে পরে এই সেন্সটা তুমি টাইম ছাড়া বুঝতেই পারবে না আগে পরেটা কি। নৈয়ায়িক এরকম ভাবে বলেন না। আর নৈয়ায়িকের যেটা অপেক্ষা বুদ্ধি, সেটা একটা অন্য রকমের জিনিস, সেটাও একটা এম্পিরিক্যাল ব্যাপার। অপেক্ষা বুদ্ধির বক্তব্যটা হচ্ছে যে তুমি দেখো, অপেক্ষা বুদ্ধির বক্তব্যটা হচ্ছে 2। এখন প্রশ্নটা হচ্ছে 2 জগতে আছে না নেই? এটা রিয়েলিস্ট একটা ভিউ। জগতে আছে না নেই এই প্রশ্নটা তোলা হচ্ছে, একটা আছে, সব বস্তুর গায়ে এক লেগে রয়েছে, একের যেন স্টিকার লাগিয়ে দেওয়া হয়েছে, কিন্তু 2 কোনো বস্তুর গায়ে স্টিকার লাগিয়ে দেওয়া নেই। 2টা, তুমি পেনটার বইটাকে এক করলেও 2, পেনটার চকটাকে এক করলেও 2। তা তুমি যাকে যাকে এক করছো তার উপর 2, তাই এটা অপেক্ষা বুদ্ধি জন্য। তুমি বুদ্ধি দিয়ে যাদের এক করছো 2, কাজে এখানে প্রশ্নটা আলাদা। এখানে প্রশ্নটা হচ্ছে 2 এর মেটাফিজিক্যাল এক্সিস্টেন্সটা কি। কিন্তু কান্টের কাছে প্রশ্নটা হচ্ছে বোধের প্রশ্ন, আমরা কি করে বুঝি 1 2। কারণ পুরো প্রশ্ন তুলছেন সারা বইতে আমাদের বোধের প্রশ্ন, আমরা কিভাবে বুঝি।
কাজে এটা এপিস্টেমোলজিক্যাল প্রশ্ন রাদার দেন মেটাফিজিক্যাল। মেটাফিজিক্যাল একটা ইমপ্লিকেশন আছে, কিন্তু সেটা সেকেন্ডারি। কিন্তু নৈয়ায়িকের ক্ষেত্রে মেটাফিজিক্যাল প্রশ্নটাই মেইন, যে দুইটা কি জগতে আছে? নৈয়ায়িক বলবেন নেই, মানে আছে, হ্যাঁ আছে, কিন্তু আছে তোমার বুদ্ধির ওপর ডিপেন্ড করে আছে। তুমি চক আর পেনটাকে এক করলে তোমার দুই, তখন দুই ওই দুটোর মধ্যে আছে। আবার তুমি পেনটা আর বইটাকে এক করলেও দুই, তখন পেন আর বইয়ের মধ্যে দুই আছে, এই দুটোর মধ্যে দুই আছে। কাজে দুইটা কিন্তু পাল্টে পাল্টে যায়। ওরকম ওয়ার্ল্ডে এমনি ইটারনালি আছে এরকম নেই, এক সংখ্যাটা ইটারনালি আছে। কান্টের ক্ষেত্রে প্রশ্নটা একদম আলাদা। আমি কি করে বুঝি, আমি কি করে বুঝি একের পরে দুই? বুঝতে গেলে আমার টাইমের কনসেপ্ট লাগবে, এছাড়া তোমার আর বোঝার কোনো রাস্তা নেই। ভেবে দেখো আর কোনো রাস্তা আছে কিনা একের পরে দুই? তুমি তো স্পেস দিয়ে বলতে পারবে না, যেমন ভাবে আমরা দেখলাম স্পেসের সিমালটেনিয়াস হয়ে যাবে এক আর দুই। হুম, আচ্ছা, আর কোনো প্রশ্ন থাকলে বলো। থ্যাংক ইউ স্যার। আর যদি কোনো প্রশ্ন না থাকে, আমরা তাহলে এখানে ট্রান্সেন্ডেন্টাল এক্সিস্ট করি।